আগরতলা ইস্যুতে ভারতীয় হাই কমিশনারকে জরুরি তলব, একটি ঘটনা প্রভাব ফেলবে না সম্পর্কে, কূটনৈতিক প্রক্রিয়াতেই এগোচ্ছে ঢাকা। আমরা যেটা করছি যে যারা যারা এগুলো করছে তাদের সাথে আমরা কথা বলছি, আমরা আমাদের স্টেটমেন্টও আমরা দিচ্ছি, এই ডিপ্লোম্যাটিক চ্যানেলেও কথাবার্তা হচ্ছে। We really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে সোচ্চার পুরো দেশ, দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবার শঙ্কা বিএনপির। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাতেই সব ছাত্র সংগঠনের সাথে বসছেন প্রধান উপদেষ্টা। কাল ও পরশু রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের সাথে বৈঠক। এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পাসপোর্ট, বিআরটিএ ও আইন শৃঙ্খলা সংস্থা টিআইবির জরিপ। 2023-এ পরিবার প্রতি ঘুষ 5,500 টাকার বেশি। স্বাগত সন্ধ্যাবাজারে। শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুইজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি শরীফ রওশন। আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার ঘটনার ব্যাখ্যা জানতে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরি তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে প্রণয় ভার্মা জানান, একটি ঘটনা দুদেশের সম্পর্কে প্রভাব ফেলবে না, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় নয়াদিল্লি। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, কূটনৈতিক প্রক্রিয়াতেই জবাব দিচ্ছে ঢাকা। এদিকে নিরাপত্তাজনিত কারণে আগরতলায় ভিসা সহ সব ধরনের কনসুলার সেবা স্থগিত করেছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন নাইম আবির। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার জেরে মঙ্গলবার খুব অল্প সময়ের নোটিশে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করবার সাথে সাথেই বেরিয়ে যান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সাথে বৈঠক হয় মিনিট 20-এর। বেরিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের সুযোগ না দিয়েই কথা বললেন ভারতের হাইকমিশনার। জানালেন, ভারত বাংলাদেশ সম্পর্ক বহুমাত্রিক, নির্দিষ্ট কোনো ঘটনায় দুদেশের সম্পর্ক আটকে থাকবে না। We have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies. যে কোনো অবস্থায় দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথাও বললেন। মিলল অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবার প্রতিশ্রুতিও। We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. Thank you very much. Thank you. নিরাপত্তাজনিত কারণে আগরতলার কনসুলার সেবা সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কূটনৈতিক মিশনে হামলার ঘটনার জবাব বাংলাদেশ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করেই দিচ্ছে। না, আমরা এটার যেগুলো যে ডিপ্লোম্যাটিক যে প্রসেস সেই অনুযায়ী তো আমরা প্রোটেস্ট আপনারা জানিয়েছি, ঠিক না? এবং আমরা মনে করি যে সেটা দেখেন যে বাংলাদেশকে নিয়ে যে মিস ইনফরমেশনের ক্যাম্পেইন হচ্ছে তারই কিন্তু এটা রেজাল্ট। ডক্টর ইউনূস জাতীয় ঐক্যের ডাক দেবেন বলে জানিয়েছেন প্রেস সচিব। এজন্য ধারাবাহিক বৈঠক করবেন তিনি। আমাদের জাতীয় ঐক্যটা এইখানে খুব জরুরি, কারণ আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে। নাইম আবির, এখন, ঢাকা। ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার প্রতিবাদে সোচ্চার সারা দেশ। দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল ও সংগঠনের বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত আছে। রাজধানীতে বিক্ষোভ মিছিল থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দেয় বিএনপি। এদিকে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশ বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে ভারতীয় মিডিয়া ও দেশটির রাজনৈতিক দলগুলো।
আলাদা বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী টানাপোড়েনের শঙ্কা প্রকাশ করেন। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উত্তাল দেশ। সরকারের কড়া প্রতিবাদের পাশাপাশি বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। মঙ্গলবার সকাল থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হয় নয়াপল্টনে। বেলা 11টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিপুল নেতাকর্মী এতে অংশ নেন। ভারতে বাংলাদেশের দুটি কূটনৈতিক মিশনে পরপর হামলাকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা। বলছেন, কারো আধিপত্য কিংবা আগ্রাসন মেনে নেওয়া হবে না। সার্বভৌমত্বের প্রশ্নে সব দলমত একসাথে কাজ করবে। এই ষড়যন্ত্রের পিছনে সরাসরি খুনি হাসিনা জড়িত, সরাসরি আওয়ামী লীগ জড়িত। সেজন্য অচিরেই আমরা তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা আমাদের বদ্ধপরিকর। এর জন্য যদি আমাদের রক্ত দিতে হয় আমরা রক্ত দিব। এর আগে সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী ভারতে কূটনৈতিক নিরাপত্তায় জাতিসংঘের নিরাপত্তা বাহিনী পাঠানোর দাবি জানান। ভারতীয় সরকার হামলার জন্য দুঃখ প্রকাশ নাটক করলেও অতীতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ঘটেছে। মমতা ব্যানার্জি জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাতে বলছে। আর ভারতেই তো বাংলাদেশের মিশনগুলো অরক্ষিত, নিরাপত্তাহীন, এবং বাংলাদেশি মিশনের একজনকে আমরা যেটা ভিডিও ভাইরাল হতে দেখেছি, কি বেদম প্রহার করা হচ্ছে। তারপরে মমতা ব্যানার্জি বলবেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী দরকার না ভারতের শান্তিরক্ষী বাহিনী দরকার। এছাড়া বরিশাল, নাটোর সহ সারা দেশে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। ক্ষুব্ধ নেতা কর্মীরা বলেন, আর নতজানু মনোভাব নয়, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকবে সমমর্যাদার ভিত্তিতে। বাংলাদেশ কি সার্বভৌম দেশ, এখানে ভারতের আধিপত্য চলবে না। রাষ্ট্রের উপর কোনো হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ, এটা আমরা আমাদের দেশের জনগণ মেনে নেয় না। ছাত্র জনতা জানিয়ে দিতে চায়, এদেশের মানুষ সদা জাগ্রত, এখানে কোনো বৈষম্য নেই, এখানে কোনো ভেদাভেদ নেই। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ভারতের থেকে প্রতিনিয়ত অপপ্রচার চালাচ্ছে। ডক্টর ইউনূস এই করছে, ডক্টর ইউনূস এই করছে, ভারত কি করে? ভারতের সাথে কখনো আমরা আর মাথা নত করে না, চোখে চোখ রেখে আমরা এখন কথা বলা শুরু করে দিব। আমরা নিজের দেশের কোনো আপোষ মানিনি, সেই জায়গাতে অন্য কোনো দেশের আপোষ আমরা কখনোই মানবো না। এদিকে এই হামলা পূর্ব পরিকল্পিত বলে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। এই হামলা ভারতের সাথে বিভেদ ও দূরত্ব তৈরি করবে বলে সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরো বলেন, ভারতীয় গণমাধ্যম ও রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ড বাংলাদেশ বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে। দলের নেতাকর্মীদের কোনো উস্কানিতে শামিল না হওয়ার আহ্বান জানান তিনি। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। এদিকে বাংলাদেশ ঘিরে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ড দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা। শেখ হাসিনা ক্ষমতায় নেই বলে ভারতের গাত্রদাহ হচ্ছে বলে মনে করেন সংগঠনটির সদস্য সজীব আক্তার হোসেন। এছাড়াও ভারতের সাম্প্রতিক আচরণ দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে বলেও মত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের। বিস্তারিত প্রতিবেদনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের সাথে শুরু হয় দেশটির কূটনৈতিক টানাপোড়েন। প্রশ্নের মুখে পড়ে ভারতের বাংলাদেশ নীতি। 5 আগস্টের পর নতুন বাংলাদেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশ নিয়ে নানাভাবে ভারতীয় সংগঠন, গণমাধ্যমের অপতথ্য প্রচার ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। দিল্লির আগ্রাসন বিরোধী সকল আন্দোলনে ছাত্র জনতা রাজপথে থাকবে। হাইকমিশনে হামলা কিংবা বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বক্তব্য স্বাধীন সার্বভৌম দেশের উপর আঘাত বলে মনে করেন বাংলাদেশের আপামর জনসাধারণ। এরই ধারাবাহিকতায় রাজধানীর জাতীয় জাদুঘর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির শীর্ষ নেতৃত্বের বক্তব্যে উঠে আসে ভারতীয় আগ্রাসন, হিন্দুত্ববাদ ও দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার বিষয়। বাংলাদেশের 1 ইঞ্চি জায়গার উপরে
আমরা যে টেরিটরির মধ্যে আছি, টেরিটরির ভিতরে অথবা বাইরে, চুক্তির ভিতরে এবং আমাদের টেরিটরিতে 1 ইঞ্চি জায়গার উপরে কোনো শুকনের থাবাকে আমরা সহ্য করব না। আগ্রাসনবাদী শক্তিকে যদি দমাতে না পারেন, বিশ্ব শান্তি শৃঙ্খলা সেখানে নষ্ট হবে। এদিকে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল করেছে এবি পার্টিও। দলটির নেতাকর্মীরা বলেন, এই হামলা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এদিকে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। এ ঘটনায় বাংলাদেশের কাছে ভারতের ক্ষমা চাওয়ার দাবি করেন তারা। বাংলাদেশকে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের চোখে নয়, এদেশের সাধারণ মানুষের দৃষ্টিতে দেখলেই দুদেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলে মত তরুণ নেতৃত্বের। সানি মৃধা, এখন, ঢাকা। এদিকে সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় 4 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ত্রিপুরা রাজ্য সরকার। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। স্থানীয় সংবাদ মাধ্যম পিটিআই এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। বরখাস্ত হওয়া পুলিশের মধ্যে 3 জন সাব ইন্সপেক্টর ও 1 জন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে ছিলেন। পশ্চিম ত্রিপুরার এসপি কিরণ কুমার জানিয়েছেন, দায়িত্ব অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হামলার ঘটনায় স্থানীয় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় একটি মামলাও নথিভুক্ত করেছে পুলিশ। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িত সন্দেহে এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার পর কনসুলেটে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে সিআরপিএফ ও ত্রিপুরা স্টেট রাইফেলসের নিরাপত্তা কর্মীদের। গেল সোমবার হিন্দু সংগ্রাম সমিতির নেতৃত্বে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়। এদিকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় সব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। যমুনা থেকে এই নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। বৈঠক শুরু হয়েছে কিনা, আর কোন কোন ছাত্র সংগঠনের যমুনায় প্রবেশ করেছে এবং বৈঠকে আলোচ্য বিষয় কি থাকতে পারে, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। সেই ডাকের অংশ হিসেবেই কিন্তু আজকের যে বৈঠক, তিনি বলেছেন যে আজকে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসবেন, আগামীকাল রাজনৈতিক দলের সঙ্গে এবং পরবর্তী দিন বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বসবেন। আজকে আমরা শুনেছি যে 6:30 থেকে আসলে ওনার বসবার কথা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে। তবে এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস আলম, তাবাসসুম, এই দুজনকে আমরা এখন পর্যন্ত প্রবেশ করতে দেখেছি। এছাড়াও জাতীয় নাগরিক কমিটির কেউ প্রবেশ করেছেন, তবে আসলে কারা প্রবেশ করেছেন আমরা সঠিক এখনো বলতে পারিনি। তবে অন্যান্য যে ছাত্র সংগঠন, যেমন ছাত্র দল, ছাত্র শিবির বা বাম সংগঠনের কাউকে আসলে এখন পর্যন্ত আমরা প্রবেশ করতে দেখিনি। তার মানে মনে হচ্ছে এটি হয়তো বা আরও কিছুটা সময় গড়াতে পারে। তারা প্রবেশ করার পরে হয়তো আপনাদেরকে আমরা জানাতে পারবো। তবে যেটি বলে রাখি যে সাম্প্রতিক যে পরিস্থিতি, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে যে পরিস্থিতি নানা রকম ঘোলাটে হচ্ছে, বা বাংলাদেশে আজকেই ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব করা হয়েছে এবং দুদেশের মানুষের মধ্যেও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি নানা রকম তর্ক বিতর্ক কথা এসব কিছু চলছে। সব কিছু মিলে অন্তর্বর্তী সরকার মনে করছে যে এই পরিস্থিতিতে কোনো খারাপ পরিস্থিতি ঘটার আগেই কিন্তু একটি ঐক্যের প্রয়োজন। এই ঐক্যের কথা কিন্তু আজ থেকে 5-6 দিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তিনি একটি সংবাদ সম্মেলনে আসলে বলেছেন যে তিনি পরামর্শ দিয়ে এসছেন। সংবাদ সম্মেলনে ঠিক না, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে তিনি আসলে বলে এসেছিলেন। তবে এই বৈঠকের যেটি অন্যতম গুরুত্ব হচ্ছে যে অন্য সময় আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বা ছাত্র প্রতিনিধির সাথে আলাদা করে বসার ঘটনা ঘটেছে, কিন্তু এবার আমরা প্রথমবার দেখছি
সমস্ত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে একই সঙ্গে তিনি বসছেন। একইভাবে আগামীকালকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাদা আলাদা না বসে তিনি একসঙ্গে বসবেন এবং একই সঙ্গে বিভিন্ন ধর্মীয় যে নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে তিনি একসাথে আসলে বসবেন। তার মানে জাতীয় ঐক্যের যে বিষয়, এই আলোচনার ধরনের মধ্যেও কিন্তু এক ধরনের ঐক্য বোঝা যায়, ধারণা করা যাচ্ছে। তবে এই ঐক্য প্রতিষ্ঠিত হলে আশা করা যায় যে এই চলমান সংকটগুলো কমবে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। রওশন। যমুনায় ছাত্র সংগঠনের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। 2023 সালে বিভিন্ন সেবা খাতে ঘুষ দিতে হয়েছে 10,900 কোটি টাকা, যা পরিবার প্রতি 5,680 টাকা। এই সময় মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার পাসপোর্ট সেবা পেতে গিয়ে হয়েছেন। এরপরই দুর্নীতির শীর্ষে আছে বিআরটিএ ও আইন শৃঙ্খলা সংস্থা। 17টি সেবা খাতের উপর টিআইবির জরিপে এই তথ্য উঠে এসেছে। আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স পেতে হলে ঘুষ দিতে হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। শেখ হাসিনার স্বৈরশাসক হয়ে ওঠার অন্যতম অনুষঙ্গ ছিল অনিয়ম আর দুর্নীতি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সেবা খাতে দুর্নীতি স্পষ্ট হয়েছে বারবার। টিআইবির 2023 সালের 17টি খাতের খানা জরিপে উঠে এসেছে মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে পাসপোর্ট সেবা নিতে গিয়ে। 86% খানা পাসপোর্ট সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছে। এরপরেই আছে বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নাম। টিআইবি বলছে দেশের 70.9% পরিবার দুর্নীতির শিকার হয়েছে। পরিবার প্রতি 2023 সালেই দিতে হয়েছে 5,680 টাকা ঘুষ। মোট ঘুষের পরিমাণ প্রায় 10,902 কোটি টাকা, যা 2023-24 অর্থবছরের সংশোধিত জাতীয় বাজেটের 1.43% এবং বাংলাদেশের জিডিপির 0.22%। 2009-এর যে জরিপটি, অর্থাৎ কর্তৃত্ববাদী সরকারের মেয়াদের প্রথম বছরে যে জরিপটি 2009, যেটা 2010-এ প্রকাশিত হয়েছিল, তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত, অর্থাৎ 2024-এর এপ্রিল পর্যন্ত যেই মেয়াদে আমরা জরিপগুলো করেছি, তাতে যেটা আমরা দেখতে পাই, সর্বমোট আমাদেরকে ঘুষ লেনদেনের শিকার হতে হয়েছে বাংলাদেশের মানুষের 1,46,252 কোটি টাকা। যারা সেবা প্রদানকারী তাদের তদারকির ঘাটতির কারণে তারা অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত থাকেন। শহর অঞ্চলের তুলনায় গ্রাম অঞ্চলে সেবা খাতে ঘুষের শিকার হওয়ার হার বেশি, যা 52.4%। টাকার অঙ্কে যা 7,000। দুর্নীতি বন্ধ না হওয়ার পেছনে দুর্নীতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়াকে দায়ী করছে টিআইবি। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার পরামর্শ তাদের। ডিজিটালাইজেশনের কারণে, যেটা আমি আগে একটু বলেছি ভাই, সেটা হচ্ছে যে সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু এবং কিছু কিছু দৃষ্টান্ত দেখা যাচ্ছে, পরিমাপক দেখা যায় যে সুফল পাওয়া সম্ভব, কিন্তু সেটা পর্যাপ্ত মাপে হচ্ছে না, পর্যাপ্ত মাত্রায় হচ্ছে না। তার কারণ হচ্ছে এটা পরিপূর্ণ ডিজিটালাইজেশন হয়নি। আংশিক হওয়ার কারণে মিশ্র প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যার ফলে ওই যে সেবা গ্রহীতাকে ঠিকই হয়রানির শিকার হতে হয়। দুর্নীতি নিয়ন্ত্রণের যে হাতিয়ারগুলো পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের বাংলাদেশেও যেটি প্রযোজ্য, সেই হাতিয়ারগুলো প্রয়োগ হয় না। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে যদি দৃষ্টান্ত স্থাপন করা যায় এবং ধরেন প্রাতিষ্ঠানিকতার দিকে অগ্রগতি অর্জন করা যায়, তাহলে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আমরা আশা করি। সেবা পেতে ইচ্ছাকৃত ঘুষও চলছে। এই লেনদেনের হার 6.3%। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি ও ঘুষের শিকার খানার হার বরিশাল বিভাগে। এই বিভাগে দুর্নীতির শিকার 82% খানা। তবে দুর্নীতির শিকার হয়েও অভিযোগ করেন না যারা, তাদের 45% মনে করেন পুরো ব্যবস্থায় দুর্নীতিগ্রস্ত। 28% হয়রানির ভয়ে, আর 25.6% মনে করেন অভিযোগ করলে কাজ হয় না। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে, আর 629 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চলতি বছরের 3 ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 93,685 জন এবং চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে 504 জনের। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 55 জন, চট্টগ্রাম বিভাগে 54 জন, ঢাকা বিভাগে 133, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 113 এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 111 জন। এছাড়া খুলনা বিভাগে 92 জন, ময়মনসিংহ বিভাগে 30 জন রয়েছেন।
দুবারের বেশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী না হওয়ার বিধান সংবিধানে যুক্ত করতে চায় জাতীয় নাগরিক কমিটি। সংবিধান পুনর্লিখন সহ সংস্কার কমিশনকে ৬৯ দফা প্রস্তাব জমা দিয়েছে সংগঠনটি। ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হলে এই ৬৯ দফা প্রস্তাবনা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংগঠনের নেতৃবৃন্দ। আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র। অন্তর্বর্তীকালীন সরকার গত ৭ অক্টোবর অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে ৯ সদস্যের সংবিধান সংস্কার কমিটি গঠন করে। এই কমিশন বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় ছাড়াও সব পক্ষের প্রস্তাবনা গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মতবিনিময় করেন সংবিধান সংস্কার কমিশন। সেখানে ৭ সদস্যের জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল ৬৯ দফা প্রস্তাব পেশ করেন। তাদের প্রস্তাবের উল্লেখযোগ্য দিক হল সংবিধান পুনর্লিখন, গণপরিষদ গঠন করে নতুন সংবিধান বাস্তবায়ন, গণভোটের বিধান রাখা, সংসদের মেয়াদ ৪ বছর করা, রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন দেয়া এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে ২ বারের বেশি সুযোগ না রাখা। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, নাগরিক মর্যাদা এবং গণতন্ত্র, আমরা মনে করি যে এই ৫টি মূলনীতির ভিত্তিতে আমাদের নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আমাদের যে মূলনীতিগুলো এতদিন পর্যন্ত সংবিধানে লিপিবদ্ধ ছিল, সেই মূলনীতিগুলো আমরা মনে করি দলীয় মূলনীতি ছিল, আওয়ামী লীগের মূলনীতি ছিল, সেটিকে বিসর্জন দিয়ে আমাদেরকে নতুন মূলনীতি আমরা প্রস্তাব করেছি। নাগরিক কমিটি মনে করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধান বাতিল হয়ে গেছে। গণ অভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য নতুন সংবিধান প্রয়োজন। আমাদের এক্সিস্টিং যে সংবিধান আছে সেই সংবিধান বাতিল করে নতুন গণপরিষদ গঠন করে সেই গণপরিষদের মধ্য দিয়ে যাতে একটা নতুন সংবিধান লেখন করা হয় সে ব্যাপারে আমরা প্রস্তাবনা পেশ করেছি। সেই সংবিধানে প্রধানমন্ত্রীকে বর্তমান সংবিধানে যেভাবে অতিরিক্ত ক্ষমতায়ন করা হয়েছে, তাকে স্বৈরাচারী হবার সব ধরনের সুযোগ দেওয়া হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার কথা আমরা বলেছি। আমরা বলেছি কোনো ব্যক্তি জীবনে ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং কোনো ব্যক্তি ২ বারের বেশি রাষ্ট্রপতিও হতে পারবেন না। ২ কক্ষ বিশিষ্ট সংসদ চালু করা, উচ্চ কক্ষের ১০০ আসন আনুপাতিক ভোটের পদ্ধতিতে এবং নিম্ন কক্ষের ৩০০ আসনের প্রতিনিধি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত করারও প্রস্তাব রয়েছে এই ৬৯ দফায়। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিল শুনানি সর্বোচ্চ আদালতে শুরু হয়েছে। পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আইনজীবী শিশির মনির প্রথম দিনের শুনানি করেন। জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে করা আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন গত ২২ অক্টোবর মঞ্জুর করা হয়। এর ফলে আপিলটি আবারও শুনানির সুযোগ তৈরি হয়। ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। দেশপ্রেমকে গুরুত্ব দিয়ে সাহসিকতার সাথে সেনা সদস্যদের সকল পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে এই আহ্বান জানান তিনি। এ সময় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান। আরও জানাচ্ছেন ফয়সাল করিম। কদম কদম সামরিক ছন্দ তুলে দৃষ্টিনন্দন প্যারেড মাতাচ্ছে সুবিশাল ময়দান। একে একে এগিয়ে আসছে তরুণ সেনা অফিসারের দল। প্যারেড কমান্ডারের বাজ খায় কণ্ঠের সাথে তাল রেখে এগিয়ে চলেছে চৌকস প্যারেড। দৃষ্টিনন্দন পোশাক, দুর্দান্ত শারীরিক কসরত আর নানা দৃষ্টিনন্দন আয়োজনে চট্টগ্রামের ভাটিয়ারিতে জমে ওঠে সেনাবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। মঙ্গলবার সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮৭ বিএমএ দীর্ঘমেয়াদী ও ৫৯ বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে এই রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন।
কুচকাওয়াজ শেষে সেনাবাহিনী প্রধান প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশন পাওয়া অফিসারদের উপর দেশপ্রেমের এক অসামান্য দায়িত্ব অর্পিত হলো। এই দেশপ্রেমকে গুরুত্ব দিয়ে সাহসিকতার সাথে সেনা সদস্যদের সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই একাডেমি হতে কমিশনপ্রাপ্ত অফিসারগণের নেতৃত্বে শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। দীর্ঘ 3 বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে 87 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট 213 জন অফিসার ক্যাডেট, 59 বিএমএ স্পেশাল কোর্সের 14 জন অফিসার ক্যাডেট এবং 4 জন ট্রেনি অফিসার বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। অনুষ্ঠানে বন্ধুপ্রতিম দেশ শ্রীলঙ্কান মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট, দেশি বিদেশি উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। যুক্তরাষ্ট্র ভিত্তিক জ্বালানি কোম্পানি শেভরন বাংলাদেশে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। শেভরনের ভাইস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ক্যাসেলোর নেতৃত্বে এক প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। শেভরন কর্মকর্তারা জানান, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা সরকারের 2 বছরের বকেয়া পরিশোধ শুরু করেছে। বাংলাদেশ গ্যাসের চাহিদা বাড়ায় শেভরন এই খাতে বিনিয়োগ করতে আগ্রহী। এ সময় প্রধান উপদেষ্টা শেভরনের নতুন গ্যাস অনুসন্ধানের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। ঋণের শর্ত বাস্তবায়নের অগ্রগতি ও চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা করতে ঢাকা এসেছে আইএমএফ মিশন। আর এই প্রথম দিনই সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের সাথে দীর্ঘ বৈঠক করে সংস্থাটির প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকে আসে আইএমএফের প্রতিনিধি দল। একের পর এক বৈঠক করে ব্যাংক খাতের বিভিন্ন দায়িত্বে থাকা ডেপুটি গভর্নরদের সাথে। দিন শেষে গভর্নর, ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সাথে বৈঠক করে আইএমএফ। প্রথম দিনের বৈঠকে সংস্থাটি ব্যাংক খাতের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে। এছাড়া খেলাপি ঋণের নতুন নির্দেশনা ও সুদ হার বাড়ানোই মূল্যস্ফীতিতে এর কতটা প্রভাব পড়েছে সে বিষয়ে জানতে চায়। সেই সাথে এ খাতের সংস্কারে সম্প্রতি যেসব নীতিগত উদ্যোগ নিয়েছে সেগুলোর অগ্রগতি জানতে চেয়েছে আইএমএফ এবং সবগুলো বিষয় পর্যবেক্ষণ করবে বলেও জানায় তারা। কিস্তি ছাড়ের জন্য 12টি শর্ত দিয়েছিল সংস্থাটি, তাই আইএমএফের এবারের মিশনটি কমপক্ষে 10 সদস্যের। 15 দিন ঢাকায় অবস্থান করবেন তারা। এদিকে আর্থিক খাত সংস্কারে আইএমএফ এবং বিশ্ব ব্যাংক সহ উন্নয়ন সহযোগীদের কাছে আরও $6 বিলিয়ন প্রত্যাশা করেছে সরকার। আইএমএফ এর $4.7 বিলিয়ন ঋণের পরবর্তী কিস্তির $1.1 বিলিয়ন আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সাথে $4.7 বিলিয়ন একটি ঋণ চুক্তি চলমান। এরই মধ্যে 3 কিস্তি ছাড় করেছে সংস্থাটি। চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত প্রতিপালনের অগ্রগতি জানতে বাংলাদেশ সফর করছে আইএমএফ এর একটি প্রতিনিধি দল। বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করে দলটি। রাজস্ব আদায়, মূল্যস্ফীতি এবং খেলাপি ঋণ সহ সামষ্টিক অর্থনীতি এবং আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয় প্রতিনিধি দলটির সাথে। এসব বিষয়ের অগ্রগতি তুলে ধরা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। শীতের আগমনে ব্যস্ত রাজধানীতে শুরু হয়েছে বিভিন্ন ধরনের খেলাধুলা। সন্ধ্যার পর বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে জমে ওঠে খেলা। নাগরিকরা বলছেন, রাজধানীর দখল হয়ে যাওয়া মাঠগুলো উন্মুক্ত করে দিলে আরও বাড়বে অংশগ্রহণ। বাকিটা জানাবেন ওয়াসিউল হক পান্থ। কোনো এককালের উচ্চবিত্তের খেলা এখন চাকচিক্যের চৌহদ্দি পেরিয়ে চলে এসেছে সমাজের নানা স্তরের মানুষের মাঝে। শহরাঞ্চলেই এই খেলার চল বেশি। ঝামেলাহীন এবং অল্প পরিসরে এর আয়োজন সম্ভব বলেই বেড়েছে এর পরিধি। ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে শিক্ষার্থীদের এমন আয়োজন। শীতের আমেজে খেলার মাঠের আশেপাশে অভাব নেই দর্শকের।
কেউ খেলার জন্য অপেক্ষা করছেন, কেউ উপভোগ করছেন, কেউ বা খেলাকে কেন্দ্র করে বন্ধুদের সাথে আড্ডা জমিয়েছেন। ক্যাম্পাস এলাকার ব্যাডমিন্টন খেলায় যোগ হয়েছে মিলন মেলার আনন্দ। বিষয়টা আর কি একটু অন্যরকম, যে অতীতে ফিরিয়ে নিয়ে যায়। এখন ব্যাডমিন্টনের খুব জোয়ার চলে। শীতকালে সন্ধ্যার পর আসা হয়, মাঝে মাঝে আমরা খেলাধুলা করি এবং খেলাধুলা দেখি। আসলে সবাই সাথে দেখা হচ্ছে, খেলা হচ্ছে বা মজা হচ্ছে। হ্যাঁ, আমরা আবার খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জ করি আমরা সবাই মিলে। বিশ্ববিদ্যালয় কোর্টে দেখা মেলে খুদে খেলোয়াড় সহ নানা বয়সীদের। তারাও যেন এই মেলার সারথি। সবারই শীত ভালো লাগে, কারণ একটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা কুয়াশা থাকে, আর সবার সাথে ফ্যামিলি ফ্রেন্ডস যারা থাকে সবার সাথে মিলে ব্যাডমিন্টন খেলার মজাই আলাদা। বুদ্ধিবৃত্তির চর্চার সাথে শরীর চর্চাও সাথে সাথে এগোতে পারে এরা। রাজধানীবাসী যে শীতের সন্ধ্যায় শুধু ব্যাডমিন্টনে আবদ্ধ তেমনটা একদমই নয়। ব্যস্ত নগরীর যুবকরা হ্যালোজেনের আলোতে ক্রিকেটের ব্যাট বল হাতে নেমে পড়েন। শীত গরম সবসময় আমরা চেষ্টা করি একসাথে হওয়ার জন্য। স্পেশালি ক্রিকেট খেলাটাকে নিয়ে একটু বেশি আগ্রহী প্রকাশ করি। ব্যাডমিন্টনও খেলা হয়, বাট সবার আসলে ওইভাবে সময় হয় না ব্যাডমিন্টনও খেলার। শীতকালে রাতের বেলা একটু কমফোর্টেবল আমাদের জন্য, ক্রিকেট খেলা বা অন্যান্য যে কোনো খেলা আসলে কমফোর্টেবল, আর আমরা খুব এনজয় করি খেলাটা রাতের বেলা। রাজনৈতিক কারণে রাজধানীর মাঠ দখল এক সময়ের নিয়মিত ঘটনা ছিল, তবে পালা বদলের পর কিছু কিছু মাঠ আবারও উন্মুক্ত হতে শুরু করেছে। তারই একটি ধানমন্ডির এই মাঠ। খেলার সুযোগ পেয়ে তাই স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর। এরকম খেলার মজা পাওয়া যায় না গত 1.5-2 বছর ধরে, কারণ এই মাঠটা আপনার ছিল মানে একটু সর্বসাধারণ উন্মুক্ত ছিল না, তো এখন আবার সর্বসাধারণ উন্মুক্ত হলো। আমি আমার ফ্রেন্ডস সাথে ডেভেলপ করতে পারবো। প্রত্যেকটা পাড়ায় মহল্লায় যদি এরকম মাঠের যদি সুযোগ করে দেওয়া হয় খেলাধুলার মাধ্যমে, এবং আমরা মানসিক বিকাশ, যেটা শরীরচর্চার যে বিকাশ, সেটা আমরা করতে পারবো। নগরায়ন, আধুনিকতা, প্রযুক্তির ব্যবহারে খোলসবন্দি হয়ে পড়লেও শীতকাল আসলেই খেলাধুলোকে কেন্দ্র করে যে মিলন মেলা, শৈশবের স্মৃতির রোমন্থন, পুরনো বন্ধুদের সাথে কৈশোরে ফিরে যাওয়া, তা যেন সব কিছুকে ছাপিয়ে যায়। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছি সান্ধ্যবাজার, তার আগে শিরোনামগুলো আরও একবার। আগরতলা ইস্যুতে ভারতীয় হাই কমিশনারকে জরুরি তলব, একটি ঘটনা প্রভাব ফেলবে না সম্পর্কে, কূটনৈতিক প্রক্রিয়াতেই এগোচ্ছে ঢাকা। আমরা যেটা করছি, যে যারা যারা এগুলো করছে তাদের সাথে আমরা কথা বলছি, আমরা আমাদের স্টেটমেন্টও আমরা দিচ্ছি, এই ডিপ্লোম্যাটিক চ্যানেলেও কথাবার্তা হচ্ছে। We really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে সোচ্চার পুরো দেশ, দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবার শঙ্কা বিএনপির। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাতেই সব ছাত্র সংগঠনের সাথে বসছেন প্রধান উপদেষ্টা। কাল ও পরশু রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠনের সাথে বৈঠক। এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পাসপোর্ট, বিআরটিএ ও আইন শৃঙ্খলা সংস্থা টিআইবির জরিপ। 2023-এ পরিবার প্রতি ঘুষ 5,500 টাকার বেশি। এই ছিল সান্ধ্যবাজারের আয়োজনে। এখন টেলিভিশন দেখতে ওয়েবসাইটে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon tv।